আশা করি সবাই ভালো আছো। তোমরা বিভিন্ন টপিক কমেন্টে জানিয়েছিলে ডিসকাসের জন্য। তার মধ্য থেকে আজকের টপিক হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা কি, কিভাবে ডিজিজটা হয়, এর সিমটম কি, ডিজিজটা কিভাবে প্রিভেন্ট করা যাবে, এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। Introduction. The polycystic ovarian syndrome is the most common metabolic abnormality in young women today of reproductive age. Reproductive age যে সমস্ত উইমেনরা আছে তাদের মেটাবলিক অ্যাবনর্মালিটির ফলে যে ডিজিজটা ডেভেলপ করে সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সিনড্রোম বলা হচ্ছে কারণ এখানে অনেকগুলো সিমটম একসাথে থাকছে। মোস্ট কমন কজ অফ দ্য ইনফার্টিলিটি ইন উইমেন। পিসিওডি একটা মোস্ট কমন ওয়ার্ড যেটা আমরা এখনকার দিনে শুনে থাকি, কিন্তু পিসিওডি আর পিসিওএস এ দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। সেগুলো হলো পিসিওএস হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার, পিসিওডি হলো ইমব্যালেন্স হরমোনের ফলে একটা কন্ডিশন। পিসিওএস এর যে পেশেন্ট তাদের নাম্বার খুব কম পেশেন্টদের হয়, কিন্তু পিসিওডি অলমোস্ট 1/3 অফ দ্য উইমেন অ্যারাউন্ড দ্য গ্লোব সাফার ফ্রম পিসিওডি। PCOS একটা কজ অফ ইনফার্টিলিটি, বাট PCOD not lead to infertility. PCOS is a serious condition, but PCOD is not considered to be truly a disease since with the right diet and exercise it can be managed. যতক্ষণ পর্যন্ত রাইট ডায়েট আর এক্সারসাইজ দিয়ে এটাকে ম্যানেজ করা যায়, এটাকে ততক্ষণ পর্যন্ত ট্রুলি একটা ডিজিজ হিসেবে ধরা হয় না। Definition. PCOS is a condition characterized by oligo or anovulation, hyperandrogenism, polycystic ovary. এই তিনটে সিমটমের মধ্যে যে কোনো দুটো থাকলে সেটাকেই বলা হবে PCOS. It is referred to as PCOD. PCOD কখন বলা হবে? When there is ultrasonographic এভিডেন্স অফ প্রেজেন্স অফ ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্ট যদি আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় তখন এটাকে পিসিওডি বলা হবে। ইটিওলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টর, কি কি কারণে হয়? মেনলি পিসিওডি আর পিসিওএস এর কজ কমন হয়। জেনেটিক ফ্যাক্টরস এর মধ্যে CYP21 জিন এর মিউটেশন হলে হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে বিভিন্ন জাঙ্ক ফুড ইনটেক, টক্সিক, তারপর বিভিন্ন রকমের অ্যালকোহল কনজাম্পশন, স্মোকিং এসবের জন্য হতে পারে। এছাড়াও ওবেসিটি, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ফ্যামিলি হিস্ট্রি, স্ট্রেসের জন্য পিসিওএস বা পিসিওডি ডেভেলপ করতে পারে। কিভাবে ডেভেলপ করে সেটা আমরা প্যাথোফিজিওলজিতে দেখে নেব। জেনেটিক প্রিডিসপোজিশন, ড্রাগস, ডায়েট, স্ট্রেস, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ওবেসিটি, এই সমস্ত কিছুর জন্য হচ্ছে ইনক্রিজ লিপিড স্টোরেজ, অ্যান্ড্রয়েড ওবেসিটি, হাইপার ইনসুলিনিমিয়া, অল্টার ফ্যাট মেটাবলিজম। এবার হাইপার ইনসুলিনিমিয়া থেকে কি হচ্ছে? হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসের চেঞ্জ, ওভারিয়ান অ্যাক্সিসের চেঞ্জ হচ্ছে, ফলে বিভিন্ন হরমোনাল সিক্রেশনেরও চেঞ্জ হচ্ছে, যার মধ্যে ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন লেভেলটা প্রচুর পরিমাণে হাই হওয়ায় হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া বা অলিগো অর অ্যানোভুলেশনে তৈরি হচ্ছে, ফলে পিসিওএস ডেভেলপ করছে। সিমটম হতে পারে সিমটমস অফ ওভুলেটরি ডিসফাংশন। অ্যামেনরিয়া মানে একদম মেন্স হবে না, অলিগোমেনোরিয়া মানে অল্প অল্প মেন্স হবে, ডিসমেনোরিয়া পেন ডিউরিং মেন্স, মেনোরহেজিয়া মানে হেভি ব্লিডিং ডিউরিং মেন্স, ইরেগুলার ইউটেরাইন ব্লিডিং, ইনফার্টিলিটি। সিমটম অফ অ্যান্ড্রোজেন এক্সেস এর মধ্যে কি? হিরসুটিজম, অ্যাকনি, অ্যালোপেসিয়া। হিরসুটিজম মানে ওভার গ্রোথ অফ হেয়ার, অ্যাকনি, অ্যালোপেসিয়া মানে হেয়ার লস। সিমটমস অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, এরকম দাগ হয়ে যাবে গলায়, এগুলো হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হতে পারে। ওবেসিটি, অ্যাবডোমিনাল ওবেসিটি দেখা যেতে পারে। ডায়াগনোসিসের প্রথম দুটো যেটা সমস্ত ডিজিজের ক্ষেত্রে কমন, সেটা হলো হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন। এরপর ব্লাড টেস্টের মধ্যে টেস্টোস্টেরন লেভেল প্রচুর হাই থাকবে। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন SHBG এটার পরিমাণ কমে যাবে। প্রোজেস্টেরন লেভেল বাড়বে। LH FSH এর যে প্রপোর্শন 1:1 থাকার কথা, সেটা LH:FSH 2:1 এর বেশি হবে। সুগার ফাস্টিং এ সুগারের পরিমাণ বাড়বে। অ্যান্ড্রোস্টেরন্ডিয়নের পরিমাণ বাড়বে। প্রোল্যাক্টিন হরমোনও বেশি সিক্রেট হবে।
আল্ট্রাসাউন্ডে ওভারির ভলিউম 10 সেন্টিমিটার কিউবের থেকে বেশি হবে। ইনক্রিজ নাম্বার, সিস্টের নাম্বারগুলো 12 থেকে বেশি হবে। পেরিফেরালি অ্যারেঞ্জ সিস্টের সাইজটাও হবে 2 থেকে 9 মিলিমিটারের বেশি। এরপর কিভাবে করব, তার মধ্যে মেডিকেল ম্যানেজমেন্ট, নন ফার্মাকোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, নার্সিং, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এবার প্রথমে দেখব নন ফার্মাকোভাবে পিসিওএস বা পিসিওডি ম্যানেজ করা যায়। নন ফার্মাকোলজির মধ্যে ইওর ফুড ইজ ইওর মেডিসিন, অ্যাভয়েড প্রসেসড ফুড, প্যাকড ফুড, সুগারি ড্রিঙ্কস, ফ্রাইড ফুড। যদি কেউ ট্রুলি এটাকে ফুড, এক্সারসাইজ, স্লিপের মাধ্যমে ঠিক করতে চায়, কারেক্ট করতে চায়, তবে তাদেরকে এই সমস্ত প্রসেসড ফুড, প্যাকেজ ফুড, সুগারি ড্রিঙ্কস, ফ্রাইড ফুড একদম না বলে দিতে হবে। এরপর খাবারের প্লেটের হাফ প্লেট হবে ফ্রেশ অ্যান্ড র ভেজিটেবলস, তার 1/4 প্লেট হবে প্রোটিন রিচ ফুড, আর বাদ বাকি 1/4 হবে কার্বোহাইড্রেট হাই ইন ডায়েটারি ফাইবার। যারা অনেক ওবেস তাদেরকেও ওয়েট লস করতেই হবে। কোয়ালিটি স্লিপ ইজ দ্য কি। স্লিপ বিটুইন 9 PM 6 AM, 9 PM থেকে 6 AM এর মধ্যে, মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা একদম মূল মন্ত্র করে নিতে হবে। আর ঘুমানোর আগে ফোন দেখা, শুয়ে শুয়ে ফোন দেখা, তারপরে ঘুম থেকে উঠে ফোন দেখা, এগুলো একদম বন্ধ করে দিতে হবে। এক্সারসাইজ ডেইলি মিনিমাম 20 মিনিট এক্সারসাইজ করতে হবে। তার মধ্যে নৌকাসনা, চাকি চালান আসনা, সূর্য নমস্কার আসনা, কপালভাতি, হোল বাটারফ্লাই পোজ, এই সমস্ত যে ছবির মধ্যে দেওয়া আছে, এই সমস্ত এক্সারসাইজগুলো করলে পেলভিক মাসেলগুলো স্ট্রেংথেন হবে এবং পিসিওডিটাও রিডিউস হবে। সাথে কিছু মেডিসিন দরকার, সেগুলো হলো এখন যেটা বেশি দেওয়া হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে এলএইচ সাপ্রেস হয়, ফলে টেস্টোস্টেরন, যে ফ্রি টেস্টোস্টেরন লেভেলটা আছে সেটা রিডিউস হয়, ফলে বিভিন্ন রকমের যে সিমটম সেগুলো কমতে থাকে। এরপর ইনসুলিন সেন্সিটাইজেশন ড্রাগের মধ্যে মেটফরমিন, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যান্টি অ্যান্ড্রোজেনেস মধ্যে সাইপোটেরন অ্যাসিটেট, এটাও দেওয়া হয়। ওভুলেশন ইন্ডাকশন এজেন্টের মধ্যে ক্লোমিফেন সাইট্রেট, এটা দেওয়া হচ্ছে যাতে ওভুলেশনটা হয়। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, এটার মাধ্যমে সিস্টগুলোকে পাংচার করে দেওয়া হচ্ছে এবং ভেপারাইজ করা হচ্ছে। এরপর বেরিয়াট্রিক সার্জারিতে যারা খুব ওবেস ওমেন, তাদেরকে, যারা কিছুতেই ওয়েট রিডিউস করতে পারছে না, তাদেরকে বেরিয়াট্রিক সার্জারির মাধ্যমে তাদের ওয়েটটা লুজ করা হয়। নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে ইররেগুলার ইউটেরাইন ব্লিডিং রিলেটেড টু ডিজিজ কন্ডিশন অ্যাজ এভিডেন্স বাই স্পটিং, পেন অ্যাবডোমেন রিলেটেড টু ওভারিয়ান সিস্ট অ্যাজ এভিডেন্স বাই ফেসিয়াল এক্সপ্রেশন, anxiety related to alopecia as evidenced by verbalization of patient, nutritional deficit related to excessive bleeding as evidenced by weakness, knowledge deficit related to disease condition in young age as evidenced by frequent questioning। তাহলে এগুলো ডায়াগনোসিস হলো। এরপরে গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন হয়ে পুরো একটা নার্সিং কেয়ার প্ল্যান হবে, দিলে নার্সিং ম্যানেজমেন্টটা শেষ হবে। আজকের টপিক এই পর্যন্তই। এরপর তোমরা আর কি কি টপিক চাও, কি কি সম্বন্ধে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তোমাদের বন্ধুরাও হেল্পফুল হয় এই সমস্ত ভিডিওগুলো থেকে। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।